গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? প্রত্যেকে আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের যেটা আগের দিন তোমাদের একটা প্র্যাকটিস সেট করিয়েছিলাম এবং আজকে আমরা আর একটা প্র্যাকটিস সেট করব। দুটো তোমাদের প্র্যাকটিস সেট টোটাল আমি করাবো। তো ঠিক আছে, স্ক্রিনটা একটু কালো মতো মনে হচ্ছে, আমি একটু ওকে। তো আজকে আমরা সেকেন্ড প্র্যাকটিস সেট শুরু করেছি, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। আজকে আমাদের যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা শুরু করছি। ওকে, স্টার্ট করছি আজকে আমাদের প্র্যাকটিস সেশন দিয়ে। তো বলো, কোন রাসায়নিক যৌগটি ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? প্রত্যেকে অ্যান্সার করবে, ঠিক আছে? কোন কোন রাসায়নিক যৌগটি ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? জল, লবণ, চিনি নাকি সুক্রোজ? প্রত্যেকে অ্যান্সার করবে একটু প্লিজ, প্রত্যেকে অ্যান্সার করবে। কোন রাসায়নিক যৌগটি ঘামের মাধ্যমে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর কোনটা হচ্ছে? কয়েকজন বলছে অপশন বি, দ্যাট মিন্স লবণ, কিন্তু লবণ সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হচ্ছে জল, ঠিক আছে? জল। আমাদের দেহ থেকে যখন জল নির্গত হয়, বাষ্পীভূত হয়, ঠিক আছে, জলই কিন্তু একমাত্র বস্তু যে আমাদের দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। অপশন এ হবে সঠিক উত্তর। ভেরি গুড, ঠিক আছে। তো ঘাম, জল বলতে বেসিক্যালি ঘাম বোঝায়। ঘাম, ঘাম প্রধানত জল দ্বারা গঠিত এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন ঘাম আমাদের দেহের বাইরে বের হয়, ঘাম বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হলে কি হয়, আমাদের দেহ থেকে তাপ নিয়ে বাষ্পীভূত হয়, ফলে আমাদের শরীরের তাপমাত্রা হ্রাস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, লবণ কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, তবে আমাদের দেহে ইলেকট্রোলাইট এর ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন প্রকার আয়ন, সোডিয়াম বা ক্যালসিয়াম আয়নের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে জল। ওকে। আর আরেকটা আমাদের রয়েছে যেটা হচ্ছে চামড়ার নিচে সঞ্চিত যে ফ্যাট, আমাদের চামড়ার নিচে সঞ্চিত যে ফ্যাট, সেই ফ্যাট কিন্তু তোমার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। এটাও কিন্তু একটা ভালো একটা অপশন। যদি এখানে দিত যে চামড়ার নিচে সঞ্চিত যে ফ্যাট থাকে বা যে চর্বি থাকে, সেটাও আমাদের দেহের তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ওকে, চলে আসছে আমরা পরের কোশ্চেন। বলো, কোন ভিটামিন মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। কোন ভিটামিন আমাদের মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বলো দেখি, কোনটা হবে সঠিক উত্তর? এটা জানো তো? এই কোশ্চেনগুলো তো জানতেই হবে, এই কোশ্চেনগুলো জানতেই হবে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। ভেরি গুড, ভিটামিন সি। তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। তো অ্যান্টিঅক্সিডেন্ট মানেই, এটা মনে রাখবে, অ্যান্টিঅক্সিডেন্ট মানেই হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, ঠিক আছে? আমাদের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে, এটা মনে রাখবে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে। কোলাজেন, যেটা আমাদের টিস্যু পুনরুদ্ধারে সহায়ক। আমাদের কোনো টিস্যু অর্থাৎ কোনো কলা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা পুনরায় মেরামত করতে কিন্তু ভিটামিন সি সাহায্য করে কোলাজেন উৎপাদন করার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট আমি প্রিভিয়াস একটা ক্লাসে, আগের ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে তাহলে? ভেরি গুড। নেক্সট ক্লাসে আমরা, এই নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। বলো,
কোন অণুজীব নাইট্রোজেন সংশ্লেষণে ভূমিকা পালন করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন সংশ্লেষ করতে পারে এবং তার মাধ্যমে পুষ্টি উপাদান সরবরাহ করে এবং তার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি হয়। নাইট্রোজেন সংবহনের মাধ্যমে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে এবং উদ্ভিদের বৃদ্ধি হয়। কোন অণুজীব? রাইজোবিয়াম, ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাসিলাস। রাইজোবিয়াম, ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাসিলাস কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রাইজোবিয়াম। খুবই ভালো। রাইজোবিয়াম সাধারণত শিম্বগোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে, শিম্বগোত্রীয় উদ্ভিদ যেমন তোমার মটর, মটরশুঁটি, এই সমস্ত গাছের মূলে এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার কাজ কি? বাতাস থেকে নাইট্রোজেন সরাসরি মাটিতে মেশাতে পারে। মাটিতে যদি নাইট্রোজেন মেশে, উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করবে এবং তার পুষ্টি সরবরাহ হবে, উদ্ভিদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। এটা নাইট্রোজেনকে মাটিতে মেশায়, পরিণত বলতে এখানে নাইট্রোজেনকে মাটিতে মেশায়। ঠিক আছে, এবং শস্য ক্ষেত্রের উর্বরতা বৃদ্ধি করে। কারণ মনে রাখবে নাইট্রোজেন কিন্তু উর্বরতা বাড়ানোর জন্য দায়ী। বিভিন্ন যে সার, রাসায়নিক সার পাওয়া যায় তার একটা প্রধান উপাদান কিন্তু নাইট্রোজেন। তুমি অ্যামোনিয়া সার বলো, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, এই সমস্ত যে সারগুলো রয়েছে বাজারে প্রচলিত, প্রত্যেকের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেন মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। বুঝতে পেরেছ? তাহলে এটা উদ্ভিদের মটরশুঁটি, সয়াবিন, এই সমস্ত যে শিম্বগোত্রীয় উদ্ভিদ, এদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা প্রত্যেকে এটা বুঝতে পেরেছ? খুব ভালো। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন বলো, কোন ধাতু দ্রুত জারণ প্রবণ? মানে জারণ হওয়ার প্রবণতা বেশি, জারিত হওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে, কোন ধাতু? লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা। কোন ধাতুর জারণ প্রবণতা বেশি? কোন ধাতুর জারণ প্রবণতা বেশি? বাহ, খুব ভালো, ভেরি গুড। আয়রন হবে, লোহা হবে। লোহা খুব দ্রুত জারিত হতে চায়। জারণ প্রবণ মানে কি? জারণ প্রবণ মানে আমরা কেমিক্যালি কিভাবে বলতে পারি? জারণ প্রবণ মানে হচ্ছে অক্সিজেন গ্রহণের ক্ষমতা। জারণ প্রবণ মানে হচ্ছে অক্সিজেন গ্রহণের ক্ষমতা, অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা বেশি। ঠিক আছে, মানে প্রবণতা বেশি। ক্ষমতা বলাটা ঠিক না, অক্সিজেন গ্রহণের প্রবণতা। অক্সিজেন গ্রহণের প্রবণতা বেশি, এটা হচ্ছে লোহা। কারণ তোমরা দেখবে লোহাকে যদি বাতাসে রেখে দাও, জলীয় বাষ্প বা অক্সিজেনের সঙ্গে দ্রুত এরা বিক্রিয়া করে মরিচা তৈরি করে, তাই না? অক্সিজেন এবং জলের সংস্পর্শে এলে মরিচা তৈরি করে। তার মানে এই মরিচা তৈরির যে প্রক্রিয়া, সেটা কিন্তু একটা জারণ প্রক্রিয়া। কেন জারণ প্রক্রিয়া? কারণ এখানে অক্সিজেন গৃহীত হয়। ঠিক আছে, এক জলের মধ্যেও অক্সিজেন থাকে, আবার বাতাসের অক্সিজেনের সঙ্গেও কিন্তু তারা বিক্রিয়া করে। মরিচা কি? মরিচা হচ্ছে লালচে বাদামি একটা স্তর। ঠিক আছে, যেটা মরিচা ঠেকাতে আমরা গ্যালভানাইজিং করি। গ্যালভানাইজিং মানে জানো তো, তড়িৎ লেপন করা হয়। কোনো লোহার উপরে সোনার প্রলেপ দেওয়া হয় বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, একে বলে গ্যালভানাইজেশন। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করা হয় যাতে মরিচা না পড়ে। ঠিক আছে, মরিচা ধরলে লোহার ক্ষয় হয়। লোহার কি হয়? ক্ষয় হয়। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সো এখানে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন বলো,
কোন গ্যাসটি আমাদের শ্বাসনালীতে প্রবেশ করলে শ্বাস প্রশ্বাসে ক্ষতিকর প্রভাব ফেলে? কোন গ্যাস আমাদের শরীরে শ্বাসনালীতে প্রবেশ করলে আমাদের শ্বাস প্রশ্বাসের ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়? কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। কোন গ্যাস আমাদের শ্বাসনালীতে প্রবেশ করলে আমাদের শ্বাস প্রশ্বাসে ক্ষতি হয়? এটা আমি নিজেও এমসিকিউতে করিয়েছি, বিভিন্ন ব্যাচে এই কোশ্চেনটাই বহুবার করিয়েছি, আবার এই কোশ্চেনটাই সিজিএল পরীক্ষায় এসছে, সিএইচএসএল পরীক্ষা এসছে। খুবই ভালো কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে কার্বন মোনো অক্সাইড। কার্বন মোনো অক্সাইডের সংকেত হচ্ছে CO। কার্বন মোনো মানে একটা অক্সিজেন যুক্ত হয় কার্বনের সঙ্গে, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড গ্যাস কি করে, আমাদের শ্বাসনালীতে যদি প্রবেশ করে আমাদের রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়। আমাদের অক্সিজেনকে পরিবহন করে হিমোগ্লোবিন, তাই না? তো এটা কি করে, কার্বন মনোক্সাইড এটা হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিজেন পরিবহনে বাধা দেয়। বুঝতে পেরেছো? কার্বন মনোক্সাইড খুব দ্রুত, খুব তাড়াতাড়ি হিমোগ্লোবিনের সঙ্গে মিশে যেতে পারে, আর হিমোগ্লোবিনের সঙ্গে যদি মিশে যায় তাহলে কিন্তু সে অক্সিজেন গ্রহণ করতে বাধা দেয়, ফলে আমাদের শরীরে অক্সিজেন পরিবহন হয় না, এর ফলে মানুষের কিন্তু মৃত্যু হতে পারে। আর এটা কোথা থেকে নির্গত হয়? কার্বন মনোক্সাইড প্রধানত যানবাহনের কালো ধোঁয়া, যেগুলো দেখবে মোটর সাইকেল বা যেগুলো মোটর ভ্যান রাস্তায় চলে, ওখান দেখবে পিছন থেকে কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া, ওই কালো ধোঁয়ার মধ্যে থাকে কার্বন মনোক্সাইড। ঠিক আছে? এটা মৃত্যু অবধি ঘটাতে পারে মানুষের। নেক্সট কোশ্চেন বলো, কোন তত্ত্বটি ব্যাখ্যা করে পদার্থ কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র পরিবর্তিত হয়? পদার্থ কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র পরিবর্তিত হয়। শক্তির সংরক্ষণ তত্ত্ব, স্থির অবস্থার তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, অভিকর্ষ তত্ত্ব। কোন তত্ত্বটি ব্যাখ্যা করে পদার্থ কখনো সৃষ্টি হয় না, শুধুমাত্র পরিবর্তিত হয়? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে শক্তির সংরক্ষণ তত্ত্ব। ঠিক আছে? শক্তির সংরক্ষণ তত্ত্ব। শক্তির সংরক্ষণ তত্ত্ব, আর এর পাশাপাশি আর একটা আছে যেটা হচ্ছে ভরের সংরক্ষণ তত্ত্ব। এই শক্তি বা ভরের সংরক্ষণ তত্ত্ব কে দিয়েছিলেন, কার দ্বারা প্রদত্ত, সেই ব্যক্তির নাম কি? শক্তি বা ভরের সংরক্ষণ তত্ত্ব যে ব্যক্তি দিয়েছিলেন সেই ব্যক্তির নাম কি, সেই বৈজ্ঞানিকের নাম কি, কেউ বলতে পারবে তোমাদের মধ্যে? খুব সহজ কোশ্চেন, এটা প্রত্যেকের জানা উচিত। ভেরি গুড, আইনস্টাইন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একই রকম পদার্থও তাই। শক্তি কেউ সৃষ্টি বা ধ্বংস করা যায় না, পদার্থকেও তুমি সৃষ্টি বা ধ্বংস করতে পারবে না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারবে। ঠিক আছে? আলোক শক্তি বা তাপ শক্তি বা যে কোনো পদার্থ একই ধর্ম মেনে চলে। তবে তুমি কি করতে পারো, তুমি ভর থেকে শক্তিতে রূপান্তর করতে পারো, শক্তি থেকে ভরে রূপান্তর করতে পারো, এটা করা যেতে পারে। এবং এটা করার জন্য যে ফর্মুলাটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে E = mc²। এই ফর্মুলা মেনে তোমরা ভর থেকে শক্তি, শক্তি থেকে ভরে রূপান্তর করা যায়।
ঠিক আছে, এটা সরাসরি না করা গেলেও ইনডাইরেক্টলি করা যায়, সরাসরি কোনো করার প্রযুক্তি মানুষ আয়ত্ত করতে পারেনি। নেক্সট কোশ্চেন, কোন পদার্থ জলে সহজে দ্রবীভূত হয় না? কোন পদার্থ জলে সহজে দ্রবীভূত হয় না? গ্লুকোজ, সুক্রোজ, ফ্যাট, লবণ। কোন পদার্থ দ্রুত জলে দ্রবীভূত হয় না? ইয়েস, এরকম কোশ্চেনই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলোই তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো তো আমি নিজে একটাও তৈরি করিনি, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ সাল ধরে দেওয়া আছে। তো এরকম টাইপেরই কোশ্চেন আসে, তবে সব কোশ্চেন যে সহজ আসবে এটাও বলা যায় না, কিছু কোশ্চেন নূতন আসতে পারে, কঠিন আসতে পারে মেবি, কিন্তু তুমি যদি এগুলোর ম্যাক্সিমাম উত্তর দিতে পারো তার মানে তোমার প্রিপারেশন ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফ্যাট বা স্নেহ পদার্থ বা তেল বা ফ্যাট বা স্নেহ পদার্থ, এরা হচ্ছে হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে যারা জলের সঙ্গে কখনো মেশে না, হাইড্রোফোবিক বলা হয় এদের, ঠিক আছে। আর এদের ঘনত্ব কি কম, ঠিক আছে। এই যে ফ্যাট, ফ্যাট কিন্তু জলের থেকে হালকা, মানে ঘনত্ব কম। ফ্যাট কিন্তু জলের থেকে হালকা মানে ঘনত্ব কম, ঘনত্ব কম থাকার জন্য এরা কিন্তু ভেসে থাকে। তুমি যদি জলের মধ্যে ফ্যাট দাও, ফ্যাট কিন্তু ওপরের দিকে ভেসে থাকে, বুঝতে পেরেছো, কিন্তু মিশবে না, বুঝতে পেরেছো, মিশবে না। ওকে, কারণ এই হাইড্রোফোবিক নামটা একটু মনে রাখবে, হাইড্রোফোবিক মানে হচ্ছে যারা জলের সঙ্গে মেশে না। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। বলো, কোন ধরনের কোষ বিভাজন শুধুমাত্র প্রজনন কোষে ঘটে? প্রজনন কোষ বা যৌন কোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? প্রজনন বা যৌন কোষে কোন ধরনের কোষ বিভাজন ঘটে? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে মিওসিস। যদি এখানে একটু লিখতে এরকম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় ভালো করে লিখলে মিওসিস, ঠিক আছে। মিওসিস কোষ বিভাজন জনন কোষে ঘটে। তোমরা মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য জানো? মাইটোসিস আর মিওসিসের মধ্যে মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন মানে একটা কোষ যার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, এটা যদি বিভাজিত হয় দুটো কোষে পরিণত হবে যাদের প্রত্যেকের মধ্যে 2n সংখ্যক করে ক্রোমোজোম থাকবে। এটা সাধারণত আমাদের দেহ কোষে ঘটে। এটা কোথায় ঘটে? দেহ কোষে ঘটে, ঠিক আছে, মাইটোসিস। আর একটা হচ্ছে মিওসিস। মিওসিস মিওসিস হচ্ছে সাধারণত প্রজনন কোষে ঘটে, প্রজনন কোষে মিওসিস ঘটে, ঠিক আছে। মিওসিসে কি হয়? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ ভেঙে প্রথমে n সংখ্যক ক্রোমোজোমে ভেঙে যায়, অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, প্রথমে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, অর্ধেক হয়ে যায়, এটাকে বলা হয় মিওসিস 1, এটাকে বলা হয় মিওসিস 1। তারপরে এখান থেকে আবারও একবার করে ডিভিশন হয়, যাদের মধ্যে n সংখ্যক করে ক্রোমোজোম থাকে,
ঠিক আছে, এটাকে বলা হয় মিওসিস 2। তাহলে আলটিমেট মিওসিসের ফলে 4টে কোষ তৈরি হয়, 4টি কন্যা কোষ তৈরি হয়। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে কন্যা কোষ, আর এটা হচ্ছে পিতৃকোষ। আর এখানে 2টি কন্যা কোষ তৈরি হচ্ছে। এই হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে মিওসিস। তাহলে এখানে কি লেখা আছে? মিওসিস কোথায় ঘটে? প্রজনন কোষে ঘটে। ঠিক আছে, বা যৌন কোষে ঘটে। এখানে ক্রোমোজোম সংখ্যা মনে রাখবে অর্ধেক হয়ে যায়, যেমনটা তোমাদের দেখালাম। মিওসিস প্রক্রিয়ায় কি হয়? জিনের বৈচিত্র্য তৈরি হয়। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ফলে বাবার থেকে একটা ক্রোমোজোম আর মায়ের থেকে একটা ক্রোমোজোম পাওয়ার সুযোগ থাকে। এর ফলে বাবা এবং মা উভয়ের থেকে ক্রোমোজোম পাওয়ার ফলে তাদের মধ্যে জিনগত বৈচিত্র্য তৈরি হয়, যেটা পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত। ঠিক আছে, তাহলে মনে রাখবে, তাহলে মাইটোসিস দেহ কোষে ঘটে। যখন আমাদের দেহের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়, তখন একই রকমের কোষ তৈরি করতে হয়, তাই সেখানে মাইটোসিস ঘটে। আর যেখানে প্রজনন কোষ, যেখানে জিনগত বৈচিত্র্যের প্রয়োজন, সেখানে মিওসিস কোষ বিভাজন ঘটে। ওকে, নেক্সট কোশ্চেন। কোন ধাতুটি তাপমাত্রা পরিবর্তনে আকৃতিগত পরিবর্তন লাভ করে? অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম আকৃতি ধারণ করতে পারে। বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকম আকৃতি ধারণ করতে পারে। লোহা, সোনা, নিকেল টাইটেনিয়াম মিশ্রণ, অ্যালুমিনিয়াম। বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতে পারে। বুঝতে পেরেছো? এই জন্য এই বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন আকৃতির পরিবর্তন, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। এই জন্য এর নাম হচ্ছে স্মার্ট অ্যালয়। স্মার্ট অ্যালয়, ঠিক আছে, অর্থাৎ এটা খুব স্মার্ট। ঠিক আছে, বা স্মার্ট মেটাল বা স্মার্ট অ্যালয় বলা হয়। এটা কোনটা হবে? অপশন সি, নিকেল টাইটেনিয়াম অ্যালয় বা নিকেল টাইটেনিয়াম মিশ্রণ। এটাকে বলা হচ্ছে স্মার্ট অ্যালয়। স্মার্ট কেন? স্মার্ট কেন? কারণ বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন আকৃতি ধারণ করে। কি বললাম? বিভিন্ন তাপমাত্রায় এদের আকৃতি বিভিন্ন রকম হয়। এটা একটা খুব রেয়ার বৈশিষ্ট্য, এর জন্য একে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রয়োগে ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা কি হয়? তাপমাত্রা পরিবর্তনে বিভিন্ন আকার ধারণ করে। এটা স্মার্ট অ্যালয় নামে পরিচিত। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। তাপমাত্রার উপরে নির্ভর করে আকৃতি পরিবর্তন হয়। ঠিক আছে, এই জন্য একে বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহার করা যেতে পারে। নিকেল টাইটেনিয়াম অ্যালয় মনে থাকবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্মার্ট অ্যালয় কাকে বলে, তো নিকেল টাইটেনিয়াম অ্যালয়। কেন বলে? কারণ তাপমাত্রার উপরে নির্ভর করে এদের আকৃতি ধারণ করে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? পরের কোশ্চেনে আসছি। কোন রশ্মি তড়িৎচুম্বক তরঙ্গের অন্তর্ভুক্ত নয়? কোন রশ্মি তড়িৎচুম্বক তরঙ্গের অন্তর্ভুক্ত নয়? বলো। তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ছে না কোন রশ্মি? তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে পড়ছে না কোন রশ্মি? সঠিক উত্তর হচ্ছে শব্দ তরঙ্গ। একমাত্র শব্দ তরঙ্গ হচ্ছে যান্ত্রিক বা স্থিতি স্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। যান্ত্রিক বা স্থিতিস্থাপক অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন? কারণ
এরা মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না, মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হবে, শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারবে না। তাই স্থিতিস্থাপক বা যান্ত্রিক তরঙ্গ। মনে থাকবে, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যম প্রয়োজন। অনুদৈর্ঘ্য তরঙ্গ, বাকি যারা আছে এক্স রশ্মি, গামা রশ্মি, এরা হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ প্লাস এরা তির্যক তরঙ্গ। তড়িৎ চুম্বক তরঙ্গ হওয়ার জন্য এরা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো মনে রাখবে এটা যান্ত্রিক তরঙ্গ। মাধ্যমের প্রয়োজন হয়, এই যে শব্দ তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে, বায়ু বা জল। আর এক্স রশ্মি, গামা রশ্মিদের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, এরা মাধ্যমের কম্পন সৃষ্টি করে অগ্রসর হতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের একটু বলে রাখি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ উৎপত্তি কিভাবে করা হয়? উৎপত্তি কিভাবে করা হয়, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে তৈরি করা যায়, কেউ বলতে পারবে? এক কথায় উত্তর দিতে হবে, কিভাবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তৈরি করা যায়? কেউ জানো কি? তো এটা মনে রাখবে, ত্বরণযুক্ত আধান দ্বারা, ত্বরণযুক্ত আধান দ্বারা, ঠিক আছে, তৈরি করা যায়। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা তাহলে চলে আসছি। কোন তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় যে বিদ্যুৎ বা তড়িৎ এবং চুম্বকত্ব একই মৌলিক শক্তির দুটি রূপ? কোন তত্ত্বের মাধ্যমে প্রমাণ করা যায় তড়িৎ এবং চুম্বক, তড়িৎ শক্তি এবং চুম্বক শক্তি একই শক্তির দুটি রূপ, একই মৌলিক শক্তির দুটো রূপ? কোন তত্ত্বের সাহায্যে প্রমাণ করা যায়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা তড়িৎ চুম্বকত্ব তত্ত্ব। ইলেকট্রোম্যাগনেটিক থিওরির বাংলা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব তত্ত্ব। ঠিক আছে, কে প্রদান করেছিলেন? প্রথম কে বলেছিলেন যে তড়িৎ শক্তি আর চুম্বক শক্তি একই শক্তির দুটো আলাদা আলাদা রূপ? এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। কে প্রথম প্রস্তাব করেছিলেন? বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। ইনি সর্বপ্রথম এই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি নিয়ে আসেন এবং তার তত্ত্বের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়েছিল। এই তত্ত্বে মূলত চারটে সমীকরণ আছে, যাদেরকে বলা হয় চারটে ম্যাক্সওয়েলের সমীকরণ। এই সমীকরণগুলির সাহায্যে সবকিছু ব্যাখ্যা করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব কে দিয়েছিলেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। এই তত্ত্বে চারটে সমীকরণ আছে, চারটে সমীকরণের মাধ্যমে সমস্ত কিছু ব্যাখ্যা করা যায় এবং এই তত্ত্ব থেকে আলটিমেট আমরা জানতে পারি তড়িৎ আর চুম্বক ক্ষেত্র একই জিনিস বা একই শক্তির দুটি রূপ। বুঝতে পেরেছ? ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোনো কনফিউশন নেই তো? চলো পরের কোশ্চেনে আমরা আসছি। কোন তত্ত্ব অনুযায়ী বস্তু চলাচল করলে তার ভর বৃদ্ধি পায়? কোন তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু যদি চলাচল করে বা ছুটে যায়, ঠিক আছে, তার ভর বেড়ে যাবে? 1 কেজির একটা বস্তু আছে, সে যদি ছুটতে শুরু করে তাহলে তার ভর বৃদ্ধি পাবে। কোন তত্ত্ব অনুযায়ী? আপেক্ষিকতার তত্ত্ব, নিউটনের তত্ত্ব, কাইনেটিক তত্ত্ব নাকি শক্তির সংরক্ষণ তত্ত্ব?
কোন তত্ত্ব অনুযায়ী কোনো বস্তু যদি চলাচল করে খুব দ্রুত বেগে, আরো এখানে আমি অ্যাড করে দিচ্ছি, খুব দ্রুত বেগে যদি চলাচল করে তাহলে তার যে ভর সেটা বেড়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে এইটাই হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব। কে প্রদান করেছিলেন? আইনস্টাইন। ঠিক আছে, 1905 সালে তিনি এটা প্রচার করেছিলেন। ঠিক আছে, আপেক্ষিকতার তত্ত্ব। এই তত্ত্বে কিন্তু এটা বলা হয়েছে যে কোনো বস্তু যদি ছুটতে শুরু করে খুব দ্রুত বেগে তাহলে তার ভর কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, কাইনেটিক তত্ত্ব দ্বারা কি বোঝানো হয়? শক্তি সংরক্ষণ সূত্র সম্পর্কে আমরা একটু আগে পড়েছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও আমরা সবাই জানি মোটামুটি। কাইনেটিক তত্ত্ব সম্পর্কে কেউ দু একটা শব্দ বলো, কি জিনিস বা এখানে কি করা হয়, কেউ যদি একটু বলো খুব ভালো হয়। কাইনেটিক তত্ত্ব কারো কোনো ধারণা আছে? কাইনেটিক তত্ত্বের মাধ্যমে গ্যাসের আচরণ সম্পর্কে আমরা জানতে পারি। কাইনেটিক তত্ত্ব দিয়ে কি জানা যায়? গ্যাস কেমন আচরণ করবে। ঠিক আছে, সেই যেমন তোমরা বয়েলের সূত্র পড়েছো, চার্লসের সূত্র পড়েছো, গেলুসাকের সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, অনেক সূত্র তোমরা পড়েছো। তো কাইনেটিক তত্ত্ব হচ্ছে সবার মাথা, মানে কাইনেটিক তত্ত্ব হচ্ছে সবার উপরে। কাইনেটিক তথ্য দিয়ে আমরা সব কিছু ব্যাখ্যা করতে পারি। মনে থাকবে? তাহলে এটা মনে রাখবে। তাহলে উচ্চ গতিতে চলমান বস্তুর ভর বৃদ্ধি পায়, অ্যালবার্ট আইনস্টাইন এটা প্রস্তাবন করেছিলেন। এবং এখানেই E=mc² সূত্রটা পাওয়া যায়। যদি বলে E=mc² সূত্রটা আমরা কোথা থেকে পাই? না আপেক্ষিকতার তত্ত্ব থেকে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। পরের কোশ্চেন, বলতো কোন কণাটি পারমাণবিক নিউক্লিয়াসের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে? কোন কণা নিউক্লিয়াসের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, ফোটন। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। কোনটি পরমাণুর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে নিউট্রন। ঠিক আছে, নিউট্রন একটা নিস্তড়িত কণা। নিস্তড়িত কণা। নিউটনের কাজ হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের স্থিতিশীলতা বজায় রাখা, এটা মনে রাখবে। ঠিক আছে, নিউক্লিয়াসকে স্থিতিশীল করতে সাহায্য করে এবং এর প্রধান কাজ হচ্ছে নিউক্লিয়ার বল সৃষ্টি করে। নিউক্লিয়ার বল সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। নিউক্লিয়ার বল হচ্ছে এমন একটা বল যেটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে ধরে রাখে বা একসঙ্গে বেঁধে রাখে, সেটাকে আমরা নিউক্লিয় বল বলি। এবং এই নিউক্লিয় বল প্রধানত নিউট্রনের জন্য তৈরি হয়, প্রোটনের জন্যও তৈরি হয়, কিন্তু এর জন্য মেনলি দায়ী হচ্ছে নিউট্রন। মনে রাখবে। ঠিক আছে, নিউট্রনের অভাবে, যদি নিউট্রন কম থাকে তাহলে কিছু পারমাণবিক নিউক্লিয়াস ক্রিয়াশীল হয়ে ওঠে, বিক্রিয়াশীল হয়ে ওঠে, তারা অস্থায়ী হয়ে যায়। মনে থাকবে। তাহলে পরমাণুকে মানে নিউক্লিয়াসকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেন বলো। কোন ধরনের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? কোন ধরনের তরঙ্গের
তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? বলো। কোন ধরনের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? কোনটা হবে? এখানে সবাই আন্দাজে উত্তর করছে। আমি তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, এটা তোমরা লিখে রাখো, যেহেতু তোমাদের সামনেই রয়েছে পরীক্ষা। এই পরীক্ষায় যদি এরকম কোশ্চেন আসে যেন ভুল না হয়। ঠিক আছে, আমরা তরঙ্গ দৈর্ঘ্য ছোট থেকে বড় অনুযায়ী আমরা সাজাচ্ছি। সবার প্রথম হচ্ছে গামা রশ্মি, তার থেকে বড় হচ্ছে এক্স রশ্মি, তার থেকে বড় হচ্ছে অতিবেগুনি, তার থেকে বড় হচ্ছে দৃশ্যমান, তার থেকে বড় হচ্ছে অবলোহিত, তার থেকে বড় মাইক্রো, তার থেকে বড় রেডিও, সব থেকে বড় হচ্ছে রেডিও। অপরদিকে দৃশ্যমান আলো তোমার শুরু হচ্ছে তোমার বেগুনি থেকে, ভায়োলেট থেকে রেড, এই অবধি কিন্তু দৃশ্যমান আলো। দৃশ্যমান সরি, এটা অতিবেগুনির তলায় লেখা হয়ে গেছে। দৃশ্যমান আলোর মধ্যে যদি আমরা লিখি তাহলে ভায়োলেট থেকে রেড, ঠিক আছে। বেগুনির পরে অতিবেগুনির পরে বেগুনি, আর লাল সবার শেষে, লালের পরে অবলোহিত। তাহলে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও। সব থেকে ছোট কার? সব থেকে ছোট হচ্ছে গামা। দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত যদি তোমাদের প্রশ্ন আসে? দৃশ্যমান যে তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি থেকে লাল অবধি, এর পাল্লা কত? এর পাল্লা মোটামুটি মনে রাখবে 4000 অ্যামস্ট্রং থেকে 7000 অ্যামস্ট্রং। এটা হচ্ছে দৃশ্যমানের পাল্লা, দৃশ্যমান আলোর পাল্লা মোটামুটি। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের কাছে? তাহলে বুঝতে পেরেছ? তাহলে কোন ধরনের তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? অপশন ডি হবে সঠিক উত্তর, রেডিও তরঙ্গ। ঠিক আছে, রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এর তরঙ্গ দৈর্ঘ্য কত? কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত হতে পারে, এবং এটা যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা হয়। যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ তোমার রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, এখানে আমরা রেডিও তরঙ্গ ব্যবহার করি। ঠিক আছে, এটা অনেক বড়। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। কোন তত্ত্বটি ব্যাখ্যা করে যে আলোর কণাগুলি ধাক্কা দিয়ে ইলেকট্রন নির্গত করতে পারে? অর্থাৎ এখানে ধরো একটা বস্তু আছে, এখানে একটা ধাতু, এখানে যদি আলো এসে পড়ে তাহলে এখান থেকে ইলেকট্রন যেগুলো ছিল, ইলেকট্রন নির্গত হবে। আলো এসে ধাতুতে ধাক্কা মারলে ইলেকট্রন বের হবে। এটা কোন তত্ত্বের সাহায্যে বোঝা যায়? ফটো ইলেকট্রিক এফেক্ট, আপেক্ষিকতার তত্ত্ব, নিউটনের তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব। কোন তত্ত্বে এটা ব্যাখ্যা করা হয় যে আলোর কণাগুলি ধাক্কা দিয়ে ইলেকট্রন নির্গত করতে পারে? কোনটা হবে এখানে? সঠিক উত্তর হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এর বাংলা কি? এর বাংলা হচ্ছে
আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, আলোক তড়িৎ ক্রিয়া, এখানে এই কথাটা বলা হয়েছে। এই তথ্যটা ব্যাখ্যা কে করেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কিন্তু এটা ব্যাখ্যা করেছিলেন, আবিষ্কার নয়, তিনি এটা ব্যাখ্যা করেছিলেন। এবং তিনি যে নোবেল পেয়েছিলেন 1921 সালে, যে নোবেল পেয়েছিলেন, এই নোবেল পেয়েছিলেন এই আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্যে। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এখানে আলোর কণাগুলির শক্তি নির্দিষ্ট পরিমাণে ইলেকট্রনের উপর কাজ করে। আর সোলার সেল, সোলার সেল নিশ্চয়ই পড়েছো তোমরা, সৌরকোষ, সোলার সেল, এই সৌরকোষের মধ্যে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের ঘটনাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, সৌরকোষের মধ্যে, মনে থাকবে। ওকে, পরের কোশ্চেনে আমরা আসছি। বলো, কোন বৈজ্ঞানিক আইন অনুযায়ী গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক নির্ধারিত হয়? কোন সূত্র অনুযায়ী গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্ক নির্ধারিত হয়? কোনটা হবে এখানে? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে বয়েলের সূত্র। বয়েলের সূত্র অনুযায়ী গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয়, বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্রে কি বলা হয়েছে? চাপ এবং আয়তনের গুণফল পিভি সমান সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, মানে পি সমানুপাতিক 1/v। চাপ বাড়লে আয়তন কমবে, আবার আয়তন কমলে চাপ বাড়বে। ঠিক আছে, তাহলে এটা পড়বে। বয়েলের সূত্র অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের চাপ ও আয়তনের গুণফল স্থির থাকে, অর্থাৎ পি ইন্টু ভি সমান সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে কিন্তু তাপমাত্রা স্থির থাকতে হবে। ঠিক আছে, আর চার্লসের সূত্রে কি করা হয়েছে? চার্লসের সূত্রে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। বয়েলের সূত্রে চাপ এবং আয়তন, আর চার্লসের সূত্রে তাপমাত্রা আর আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে চলে আসছি। বলো, ডিএনএর প্রতিলিপি গঠনের সময় কোন এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ডিএনএ এর রেপ্লিকেশন যখন হবে, প্রতিলিপি গঠন যখন হবে, তখন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ট্রিপসিন, পেপসিন, ডিএনএ পলিমারেজ, লাইপেজ। ডিএনএর প্রতিলিপি গঠনের সময় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আর ডিএনএর প্রতিলিপি কোন দশায় হয়? ডিএনএর প্রতিলিপি সাধারণত যখন কোষ বিভাজন হয় সেই সময় গঠিত হয়। তো কোষ বিভাজনের সময় ডিএনএ পলিমারেজ উৎসেচক প্রতিলিপি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে ডিএনএ পলিমারেজ, এটা মনে রাখবে, এটা ডিএনএর প্রতিলিপিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। এটা ডিএনএর স্ট্যান্ডে নতুন নিউক্লিওটাইড যোগ করতে সাহায্য করে। ঠিক আছে, প্রতিলিপি মানে নিশ্চয়ই বোঝো, একটা ডিএনএ ডবল হয়ে যায়। ঠিক আছে, একটা ডিএনএ ডবল হয়ে যায়। ওকে, এবারে বলো তো, পরের কোশ্চেন, বলো কোন গ্ল্যান্ড শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে? শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে কোন গ্ল্যান্ড বা কোন গ্রন্থি? কোন গ্রন্থি আমাদের শরীরে মেটাবলিজম নিয়ন্ত্রণ করে? ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড।
মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। থাইরয়েড থেকে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে, থাইরয়েড থেকে থাইরক্সিন হরমোন নির্গত হয়। এই থাইরক্সিন হরমোন কিন্তু আমাদের শরীরের মেটাবলিজমকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর থাইরয়েডের এর অভাবে হাইপোথাইরয়েডিজম হতে পারে বা হাইপার থাইরয়েডিজম রোগ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই সমস্ত রোগ কিন্তু হতে পারে। তো আমাদের শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করছে থাইরয়েড। বোঝা গেছে? ক্লিয়ার এটা প্রত্যেকের কাছে? বলো। ঠিক আছে, সো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল ঘটে যেটা শক্তি উৎপাদন করে, অর্থাৎ শক্তি বলতে বিশেষ করে এটিপি তৈরি করে। মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল ঘটে বা এটিপি তৈরি হয়? বলো কোনটা হবে? মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল ঘটে এবং এটিপি তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে ঝিল্লি থাকে, আভ্যন্তরীণ যে ঝিল্লি অর্থাৎ আভ্যন্তরীণ যে পর্দা, মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু, দ্বিপর্দা বিশিষ্ট কোষাঙ্গাণু। ঠিক আছে, সেই ভিতরের পর্দায় ঘটে। ঠিক আছে, এটাকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপিরেশন চেন, ইটিসি। এই ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ার ফলে উচ্চ শক্তির এটিপি তৈরি হয়। ঠিক আছে, এবং এটিপি মানে হচ্ছে আমাদের যে শক্তি যোগান দেয়, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আমাদের শরীরে শক্তি যোগান দেয়। মাইটোকন্ড্রিয়ার মূল কাজ কি? মূল কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করা। মূল কাজ হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় শক্তি তৈরি করা। তো এটা মাইটোকন্ড্রিয়ার যেটা আভ্যন্তরীণ ঝিল্লি, সেখানে কিন্তু এটা ঘটে। ওকে, পরের কোশ্চেনটা বলো দেখি, কোন বায়োকেমিক্যাল প্রক্রিয়ায় ডিএনএর একটি অংশের জিনগত কোড মেসেঞ্জার আরএনএর অনুবাদ করে, মানে রিপিট করে? এই প্রক্রিয়াটার নাম কি? মেসেঞ্জার আরএনএ তথ্য নিয়ে আসে, এই প্রক্রিয়াটার নাম কি? বলো। সঠিক উত্তর হচ্ছে কোনটা? ট্রান্সক্রিপশন। ভেরি গুড, কয়েকজন সঠিক উত্তর দিয়েছে। ট্রান্সক্রিপশন, খুব ভালো। ঠিক আছে, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএর একটি নির্দিষ্ট অংশ থেকে এমআরএনএ তৈরি হয়। ঠিক আছে, এমআরএনএ অনুবাদ হয় মানে এমআরএনএ তৈরি হয়। তো এটা প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়া কোথায় ঘটে? রাইবোজোম। ঠিক আছে, যাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ওকে, পরের কোশ্চেন বলো, কোন সেলুলার প্রক্রিয়ার সময় বা কোষীয় প্রক্রিয়ার সময় এটিপি তৈরি হয়? কোন কোষীয় প্রক্রিয়া, কোন কোষীয় প্রক্রিয়ার ফলে এটিপি তৈরি হয়? গ্লাইকোলাইসিস, ফটোসিনথেসিস, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। কোন প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়? এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম কি? কোনটা হবে সঠিক উত্তর? ভেরি গুড, গ্লাইকোলাইসিস, খুব ভালো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়। ঠিক আছে, এখানে কি হয়? গ্লাইকোলাইসিসে গ্লুকোজ, এই গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হয়। অর্থাৎ আমরা যে খাদ্য খাই, গ্লুকোজ বা যে খাদ্যই খাই না কেন, আলটিমেট ভাঙতে ভাঙতে শর্করায় আসে, গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজের ভাঙন, গ্লুকোজ ভাঙছে,
ভেঙে এটিপি তৈরি করছে, শক্তি তৈরি করছে, ঠিক আছে। এছাড়া আরো পাইরুভেট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, আর গ্লাইকোলাইসিস অক্সিজেনের উপস্থিতিতেও ঘটতে পারে বা অক্সিজেনের অনুপস্থিতিতেও ঘটতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন কার্য চালাতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা চলে আসছি, বলো কোন তাপমাত্রায় জল জমাট বাঁধে? কোন তাপমাত্রায় জল জমাট বাঁধে? কোনটা হবে এখানে? বাকিরা অ্যান্সার দাও। কোন তাপমাত্রায় জল জমাট বাঁধে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 273 কেলভিন। এটা কেলভিন স্কেলে বলা আছে। তুমি জানো যে কেলভিন স্কেলের তাপমাত্রা মানে ডিগ্রি সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 যোগ করতে হয়। তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমাট বাঁধে? না 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমাট বাঁধে। তাহলে কেলভিন স্কেলে কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করো, তাহলে এটা হচ্ছে 273 কেলভিন। অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা অনেকে ভুল করে অপশন বি দেবে, কারণ তাদের মাথায় আছে 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এককটা দেখো এখানে কেলভিন দেওয়া আছে, তা কেলভিনটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। তো এখানে দেওয়া আছে যে 273 কেলভিন, ব্যাখ্যা দেওয়া আছে। নেক্সট কোশ্চেন, বলো সূর্যের তাপ পৃথিবীতে এসে পৌঁছানোর জন্য কোন প্রক্রিয়া ব্যবহার করে? সূর্যের তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? সূর্যের তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? পরিচলন, বিকিরণ, সঞ্চারণ, বাষ্পীভবন? এটা সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন। সূর্যের তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে আসে? সঠিক উত্তর হচ্ছে বিকিরণ প্রক্রিয়া, ঠিক আছে। বিকিরণ, বিকিরণ প্রক্রিয়ায় তাপ মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে। তাপ মাধ্যম ছাড়াই চলাচল করতে পারে বিকিরণ পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে বিকিরণ পদ্ধতিতে আমরা দেখি যে সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছায়, এবং এই সময় তাপ কিন্তু আলোর বেগে চলাচল করে, আলোর বেগে চলাচল করে। এবং তোমরা জানো যে এই যে রশ্মি আলোর বেগে চলাচল করছে, এই রশ্মিটার নাম কি? যে রশ্মি আলোর বেগে চলাচল করে, যে তাপ, একে আমরা বলি তাপ তরঙ্গ। তাপ তরঙ্গ বা অবলোহিত রশ্মি। ওই একটু আগেই তোমাদের আলোচনা করছিলাম না, লালের পরে হচ্ছে অবলোহিত রশ্মি, তার মানে এটা হচ্ছে তাপ তরঙ্গ। কোনো মাধ্যম ছাড়াই কিন্তু চলাচল করতে পারে আলোর বেগে, একে বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, কোন উদ্ভিদের বীজ নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে? তো এটা মটরশুঁটিও হতে পারে, সয়াবিনও হতে পারে, যেটা তোমার শিম্বগোত্রীয় উদ্ভিদ,
রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে। এটা মোটামুটি আমাদের সহজ কোশ্চেন ছিল, তাই না? নেক্সট বলো তো, কোন পদার্থকে ইলেকট্রিক হিটার তৈরিতে ব্যবহার করা হয়? কোন পদার্থকে ইলেকট্রিক হিটার তৈরিতে ব্যবহার করা হয়? ইলেকট্রিক হিটার, এটা বলো, খুব সহজ কোশ্চেন এটা। ইলেকট্রিক হিটার তৈরিতে আমরা কোন ব্যবহার করি? সঠিক উত্তর হচ্ছে নাইক্রোম। ঠিক আছে, এর মধ্যে কি থাকে? নিকেল প্লাস ক্রোমিয়াম। ঠিক আছে, নাইক্রোম, নাইক্রোম। Ni মানে হচ্ছে নিকেল, Ni, আর Cr মানে হচ্ছে ক্রোম, মানে ক্রোমিয়াম। মনে থাকবে, নাইক্রোম মানে নাইক্রোম, নাই মানে হচ্ছে Ni নিকেল, আর ক্রোম মানে Cr মানে ক্রোমিয়াম। এই দুটো ধাতুর সংকর ধাতু দিয়ে নাইক্রোম তার দিয়ে ইলেকট্রিক হিটার তৈরি করা হয়। এর কি উচ্চ তাপ সহনশীল, মানে উচ্চ গলনাঙ্ক, খুবই উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু। ঠিক আছে, যার জন্য এরা ইলেকট্রিক হিটারে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা একটা মিশ্র ধাতু যার মধ্যে নিকেল এবং ক্রোমিয়াম থাকে, এবং এটা উচ্চ গলনাঙ্ক প্লাস উচ্চ রোধ। এর বৈশিষ্ট্য কি? উচ্চ গলনাঙ্ক প্লাস উচ্চ রোধ। উচ্চ গলনাঙ্ক হলে কি হয়? সহজে গলে না। আর উচ্চ রোধ হলে কি হয়? রোধের মান যদি বেশি হয় তাহলে কিন্তু অনেক বেশি তাপ তৈরি করতে পারে, অনেক বেশি তাপ তৈরি করতে পারে। ঠিক আছে, উচ্চ রোধ। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি, কোন পদার্থকে শক্ত অবস্থায় জলের চেয়ে কম ঘনত্বযুক্ত বলা হয়? জলের থেকে কম ঘনত্ব, কঠিন অবস্থায়। কোন পদার্থ কঠিন অবস্থায় জলের থেকে কম ঘনত্ব? সঠিক উত্তর হচ্ছে বরফ। জলের ঘনত্ব কত? 1 গ্রাম পার সিসি। বরফের ঘনত্ব কত কেউ বলতে পারবে? বরফের ঘনত্ব অ্যাপ্রক্সিমেটলি 0.92 গ্রাম পার সিসি, অর্থাৎ কিছুটা কম। এই জন্য দেখবে জলের উপরে বরফ ভেসে থাকে, জলের উপরে বরফ কিন্তু ভেসে থাকে এই কারণে। ঠিক আছে, সো এখানে বরফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলো, কোন গ্যাসটি বাতাসে অধিক মাত্রায় পাওয়া যায়? এটা আজকের লাস্ট কোশ্চেন তোমাদের। বাতাসে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন গ্যাস? খুবই সহজ কোশ্চেন এবং কমন কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। কত পার্সেন্ট? 78%, তাই না? এবার আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, কোন গ্যাস বাতাসে সব থেকে কম পরিমাণে থাকে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা যারা জানো কমেন্ট করবে নিচে। ঠিক আছে, কোন গ্যাস বাতাসে সব থেকে কম পরিমাণ থাকে? ঠিক আছে, তো আজকে এই অবধি থাকছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। ওকে।